বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেল পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। তো এটা আমার বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপের পঞ্চম ক্লাস। যদি 1 থেকে 4 নম্বর ক্লাসটি দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। পাঠ 10, ক্ষেত্রফল ও তার পরিমাপ। তুমি তোমার ষষ্ঠ শ্রেণীর গণিত বইটি তোমার পড়ার টেবিলে রাখো। তো কী করব, আমরা আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইটি আমাদের পড়ার টেবিলে রাখবো। এখন একটু খেয়াল করে দেখার চেষ্টা করো, এরকম মোট কয়টি বই পড়ার টেবিলে পাশাপাশি রাখা যাবে। তো এখন আমরা কি করব, একটু দেখার চেষ্টা করব যে এরকম কয়টা বই আমাদের টেবিলে আমরা রাখতে পারবো। আবার এও কি বলতে পারবে যে তোমার পড়ার টেবিলটি সমান কয়টি টেবিল তোমার পড়ার কক্ষে রাখা যাবে, অর্থাৎ আমি যে কক্ষে বসে পড়ি সেই ঘরটার ভিতরে কয়টা টেবিল রাখা যাবে আমার যে টেবিল আছে সেই টেবিলের মতো। চিন্তা করছো যে এই হিসাবটি তুমি কিভাবে বের করবে, মানে এই হিসাবটা তুমি কিভাবে বের করবে এটা তুমি চিন্তা করছো। আসলে এটি বোঝার জন্য তোমাকে তোমার পড়ার টেবিলের ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা বোঝার জন্য কি করতে হবে, আমরা যে টেবিলটাতে পড়তেছি সেই টেবিলের ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফলের মাধ্যমে টেবিলের পৃষ্ঠ বা ঘরের মেঝে কতটুকু ক্ষেত্র দখল করে আছে তা জানা যাবে। আয়তাকার ক্ষেত্রের এই পরিমাপ করতে হলে ক্ষেত্রটির দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা আমরা জানি যে যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে সেটাকে দৈর্ঘ্য দ্বারা প্রস্থকে গুণ করতে হয়, তাহলেই ক্ষেত্রফল বের হয়। এখন আমার গণিত বইয়ের মধ্যে কয়টা বই আমাদের টেবিলে রাখতে পারবো সেটা হিসাব করে বের করতে হলে আমাদেরকে কি করতে হবে জানো, যে আমাদের গণিত বইটার যে ক্ষেত্রফল আছে সেটা বের করতে হবে, অর্থাৎ গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হবে। এবং আমরা যে গণিত বইয়ের যে ক্ষেত্রফলটা পাবো ঠিক অনুরূপভাবে আমাদের যে টেবিল আছে সেই টেবিলের ক্ষেত্রফল বের করতে হবে। এবার আমরা কি করব, যে কয়টি বই রাখা যাবে সেটা বের করার জন্য আমরা টেবিলের ক্ষেত্রফলকে বইয়ের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব। অর্থাৎ টেবিলের ক্ষেত্রফল যেহেতু অনেক বেশি, সেই বেশিটাকে বইয়ের ক্ষেত্রফল যে কম এটা দ্বারা ভাগ করব। ভাগ করলে যে রেজাল্টটা বের হবে সেই সেই কয়টি বই রাখা যাবে। ঠিক অনুরূপভাবে আমরা আমাদের কক্ষের ক্ষেত্রফল বের করব এবং টেবিলের ক্ষেত্রফল বের করব। এবার কক্ষের ক্ষেত্রফলকে টেবিলের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিব, ভাগ দিলে যে রেজাল্টটা বের হবে সেই কয়টি টেবিলই আমাদের কক্ষে রাখা যাবে। তো আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। এই ধরনের গণিত কিন্তু আমাদের এই অংশ থেকে আসে। এরপর হলো পাঠ 11, আয়তন ও তার পরিমাপ। সাধারণভাবেই বোঝা যায় যে তোমার জ্যামিতি বক্সটি তোমার বিজ্ঞান বইয়ের তুলনায় কম স্থান দখল করে। তো জ্যামিতি বক্সটা আমাদের বিজ্ঞান বইয়ের তুলনায় কম স্থান দখল করে, এটা আমরা নর্মালি বুঝতে পারি। আবার একটি ইট যে জায়গা দখল করে দুটি ইট তার চেয়ে বেশি স্থান দখল করে, এটাও আমরা জানি। কোনো বস্তু যে স্থান দখল করে তাকে তার আয়তন বলে, এই হলো আয়তনের সংজ্ঞা। কোনো বস্তু যে জায়গাটুকু দখল করে থাকে তাকেই বলা হয় ওই বস্তুর আয়তন। ফলে আমরা বলতে পারি জ্যামিতি বক্সটির আয়তন বিজ্ঞান বইয়ের আয়তনের চেয়ে কম, কিংবা একটি ইটের আয়তন দুটি ইটের আয়তনের তুলনায় কম। আয়তাকার একটি ঘনবস্তুর আয়তন বের করতে হলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করতে হয়। তো আমরা আয়তন আয়তন সমান কি, ক্ষেত্রফল গুণন উচ্চতা। তো ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলেই কিন্তু আমরা আয়তনটা পাই। তাহলে ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই উচ্চতা। তাহলে আয়তন সমান সূত্রটা কি দাঁড়ালো, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এ হলো আয়তনের ক্ষেত্রফল। অর্থাৎ এখান থেকে আমরা দুইটা জিনিস জানলাম, যে ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলেও আয়তন পাওয়া যায়, আবার আয়তন বের করতে গেলে আমরা সরাসরি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে গুণ করেও আমরা আয়তন বের করতে পারি। অর্থাৎ কোনো বস্তুর যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা আয়তন বের করতে পারবো, অথবা ক্ষেত্রফল এবং উচ্চতা দেওয়া থাকলেও আমরা সহজেই আয়তনটা বের করতে পারবো। তো আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক হলো ঘনমিটার। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার। তো 1 ঘনমিটার কাকে বলে, 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্রে যে জায়গা দখল করে তাকে বলা হয় 1 ঘনমিটার। তাহলে এখান থেকে আমরা 1 ঘনমিটারের সংখ্যাটা শিখে নিব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সংখ্যাটা পরীক্ষাতে আসে। তো মূলত আমরা কিন্তু এই যে আয়তনের যে সূত্রটা আছে সেখান থেকেই 1 ঘনমিটারের সংখ্যাটা ইজিলি মনে রাখতে পারি। যে আমরা এখান থেকে বলতে পারি 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তাকে 1 ঘনমিটার বলে। আশা করি বুঝতে পারছো। তাহলে 1 ঘনমিটার সমান দাঁড়ালো 1 মিটার দৈর্ঘ্য গুণন 1 মিটার প্রস্থ গুণন 1 মিটার উচ্চতা, অর্থাৎ 1 মিটার গুণন 1 মিটার গুণন 1 মিটার।
সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার। এটা হলো কি সিজিএস পদ্ধতিতে ঘন সেন্টিমিটার আয়তনের একক। একে সংক্ষেপে সিসি বলে। তো ঘন সেন্টিমিটারকে সংক্ষেপে কি বলা হয়? সিসি। সিসি মিনিং হলো কিউবিক সেন্টিমিটার ইংরেজিতে। তো এই কিউবিক সেন্টিমিটারটা ইংরেজিতে কিন্তু আমাদের লিখতে হয় অনেক ক্ষেত্রে পরীক্ষাতে। এই জন্য এখান থেকে আমরা বানানটা খুব সুন্দর করে শিখে নিব। তো বুঝতে পারছো? তো তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে। তরল পদার্থ আয়তন মাপি আমরা কি লিটারে। যেমন কোনো তেল কিনতে গেলে কিন্তু আমরা বলি যে 2 লিটার বা 3 লিটার তেল দেন বা 5 লিটার তেল দেন। আবার দুধের ক্ষেত্রেও কিন্তু আমরা লিটার দ্বারা পরিমাপ করি, অর্থাৎ তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা লিটারটা ব্যবহার করি। তো 1000 সিসি সমান 1 লিটার। তো 1000 সিসিতে হয় 1 লিটার। আবার যদি প্রশ্ন করা হয় যে 1 লিটার সমান কত, তখন আমরা বলবো 1000 সিসি। তো এই 1000 ভাগের 1 ভাগকে, অর্থাৎ 1 সিসিকে 1 মিলিলিটারও বলা হয়। তো 1 মিলিলিটার কাকে বলে? 1 সিসিকে 1 মিলিলিটার বলে। তো এখান থেকে আমরা পাইলাম কি, সুতরাং 1 লিটার সমান 1000 সিসি সমান 1000 মিলিলিটার। এখন বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ। আমরা বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করব। এই যে উপরে যে আমরা আয়তন এবং ক্ষেত্রফল বের করলাম, সেখানে কিন্তু আমরা সাধারণত একটা বস্তু সমান থাকলে বা সম আকৃতির থাকলে সেটার আমরা আয়তন এবং ক্ষেত্রফলটা ইজিলি বের করতে পারছি। কিন্তু আমরা এখন যে বিষয়টা শিখব সেটা হলো ভিন্ন ভিন্ন আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করা। যে কোনো আয়তাকার ঘনবস্তু যেমন ইট বা গড়ের আয়তন সহজে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে গুণ করে বের করা যায়, যেটা আমরা উপরে শিখলাম। কিন্তু অন্য আকৃতির কোনো বস্তু বা এবড়ো থেবড়ো বস্তুর আয়তন কিভাবে বের করব? এই বস্তুর আয়তনগুলো কিভাবে বের করবো? একটা বিরাট সমস্যা না? এই সমস্যাটার সমাধান এই কাজে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, আমরা এখান থেকে দেখে নেই। সুতা দিয়ে আয়তাকার একটি ইটের টুকরা বাঁধো। তো সুতা দিয়ে কি করব? আমরা এই চিত্রের মতো করে একটি আয়তাকার ইটের টুকরা বাঁধবো। এবার মাপচুঙ্গে কিছু পানি নিয়ে তার আয়তনের পাঠ নাও। এখন এই যে এরকম মাপচুঙ্গে আমরা কিছু পানি নিয়ে তার আয়তনের পাঠটা খাতায় লিখে নেব। ধরলাম আমরা 30, এই 30 পর্যন্ত পানিটা নিলাম। 30 কি ধরলাম 30 মিলিলিটার আমরা পানি নিছি। তো 30 মিলিলিটার পানি নিলে আমরা এই পাঠটা কি করলাম? প্রথমে খাতায় লিখলাম। এবার সুতার সাহায্যে ঝুলিয়ে আয়তাকার ইটের টুকরিটিকে মাপচুঙ্গের মধ্যে ডুবাও। এখন কি করব? এই যে সুতার সাহায্যে আয়তাকার ইটের টুকরাটিকে মাপচুঙ্গের ভিতরে আমরা প্রবেশ করালাম। প্রবেশ করাইলে কি হবে? এই পানির উচ্চতাটা কিন্তু 30 মিলিলিটার থাকবে না, তখন কিন্তু বেশি হয়ে যাবে। ধরলাম আমরা এই মাপচুঙ্গে প্রবেশ করানোর পরে পানির উচ্চতা 30 মিলিলিটার থেকে 40 মিলিলিটার হলো। তাহলে কি এই দ্বিতীয় পাঠটা হলো কি 40 মিলিলিটার। এটাও আমরা খাতায় লিখব। ডুবাও এবং পুনরায় পাট নাও। কি পুনরায় আমরা পাট নিলাম কত? 40। এই দুটি পাটের পার্থক্য থেকে আয়তাকার ইটের টুকরার আয়তন পাওয়া যায়। তাহলে এই যে 40 এবং 30, এই দুইটার পার্থক্য কত হবে? 10। এই দুইটার পার্থক্য থেকে কি আমরা এই ইটের টুকরাটার কি আয়তন আমরা পাইলাম? কত পাইলাম? 10 মিলিলিটার। এবার মাপার স্কেলের সাহায্যে আয়তাকার ইটের টুকরোটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে আয়তন মিলিয়ে নাও। এখন আমরা কি করব? মাপার স্কেলের সাহায্যে এই আয়তাকার ইটের টুকরাটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে এর আয়তনটা মিলিলিটার এককে বের করে দেখব যে আসলে 10 মিলিলিটার হয় কি না। একদম সেম টু সেম 10 মিলিলিটার কিন্তু হয়ে যাবে। আমরা যখন এই যে মাপচুঙ্গের সাহায্যে মাপা যা পাবো, এমনি স্কেলের সাহায্যে মাপলেও আয়তনটা আমরা একই পাবো। এর থেকে প্রমাণিত হয় যে আমরা মাপচুঙ্গের সাহায্যে মাপলেও আমাদের মাপে কোনো প্রকার ভুল ত্রুটি থাকে না। তো এবার অন্য দুটি অসম কঠিন বস্তুর আয়তন নির্ণয়ের জন্য এদের পৃথকভাবে মাপচুঙ্গের পানির মধ্যে ডুবাও। এখন আমরা কি করব? এই বস্তুটাকে এবং এই বস্তুটাকে মাপচুঙ্গের পানির ভিতরে প্রবেশ করাবো। এবার আলাদা আলাদাভাবে পাট নিয়ে এদের আয়তন নির্ণয় করো। আলাদা আলাদাভাবে পাট নিয়ে এদের আয়তনটা আমরা নির্ণয় করব। এখন এই জিনিসটাকে যদি আমরা মাপচুঙ্গের পানির ভিতরে প্রবেশ করাই, তাহলে কি পানির উচ্চতা বাড়বে না? ধরলাম এই জিনিসটা প্রবেশ করানোর আগে মাপচুঙ্গের পানির উচ্চতা ছিল ধরলাম 20 মিলিলিটার, অর্থাৎ 20 ml। 20 ml থাকলে এই অসম বস্তুটাকে প্রবেশ করানোর পর পানির উচ্চতাটা হয়ে গেল ধরলাম আমরা 40 ml। তাহলে এই যে এই 20 ml প্রথমে আমরা খাতায় লিখে রাখবো, এভাবে লিখে রাখবো 20। তারপর প্রবেশ করানোর পর যে 40 হবে সেটা আমরা খাতায় লিখব। লিখার পর এই দুইটা বিয়োগ করলে হবে 20 ml। এই যে দুইটার পার্থক্য যে 20 ml হলো, এই 20 ml-ই কিন্তু এই অসম বস্তুটার আয়তন। একই রকমভাবে এই বস্তুটাকে আমরা পানির ভিতরে প্রবেশ করাবো। প্রবেশ করানোর আগে
এই যে মাপচুঙ্গের পানির উচ্চতাটা আমরা নিয়ে নিব যে কতটুকু কত ml আছে, যদি 30 ml থাকে 30 ml, প্রবেশ করানোর পর যদি হয় 60 ml তাহলে 60 ml, তখন আমরা এই 60 থেকে 30 ভাগ করলে যে সংখ্যাটা পাবো অত ml হবে ওই বস্তুটার আয়তন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সাবধানতা, মাপচুঙ্গের পাঠ নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। কি সাবধানতা অবলম্বন করতে হবে? প্রথমত, মাপচুঙ্গটি একটি সমতল ক্ষেত্রের উপর সোজা রাখতে হবে, অর্থাৎ এই মাপচুঙ্গটি কি করতে হবে? সমতল অংশের উপর রাখতে হবে, এবড়ো থেবড়ো উঁচা নিচা জায়গার ভিতরে রাখা যাবে না। দ্বিতীয়ত, পাঠ নেওয়ার সময় চোখকে পানির সমান্তরালে নিয়ে যেতে হবে, অর্থাৎ এইখানে যে আমরা পাঠগুলো নিয়েছি এই পাঠ নেওয়ার সময় ধরলাম এই উচ্চতা পর্যন্ত পানি আছে, পাঠ নেওয়ার সময় আমাদের চোখকে এই অবস্থানে নিয়ে যায় দেখতে হবে। যদি আমাদের অবস্থান এরকম জায়গায় হয়ে যায় কিংবা এরকম জায়গা থেকে হয়ে যায় কিংবা এরকম জায়গা থেকে আমরা দেখি, তাহলে আমাদের মাপটা সঠিক নাও হতে পারে। এবার আসি আমরা কত পাঠ 12তে, তরল পদার্থের আয়তন নির্ণয়। এই পাঠ 12তে আমরা তরল পদার্থের আয়তন নির্ণয় করব। তো আমরা সাধারণত তরল পদার্থের আয়তন মাপার জন্য একটা দাগাঙ্কিত মাপচুং ব্যবহার করে থাকি। তাহলে কি এরকম একটা দাগাঙ্কিত মাপচুং ব্যবহার করে থাকি তরল পদার্থের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে। নিচের দাগাঙ্কিত মাপচুঙ্গের সাহায্যে অন্যান্য সিলিন্ডারের তরলের আয়তন পরিমাপ করে খাতায় লিখি। আমরা কি করব? এখন এই মাপচুঙ্গের সাহায্যে এই দুইটা সিলিন্ডারের আয়তন নির্ণয় করব, অর্থাৎ সিলিন্ডারের পানির আয়তন নির্ণয় করব। তো আমরা কি করব? সরাসরি এখানে আয়তন নির্ণয় হবে। এই সিলিন্ডারের পানিটা এই দাগাঙ্কিত সিলিন্ডারের ভিতরে প্রবেশ করাবো। প্রবেশ করালে যদি পানির উচ্চতা হয় 50, তাহলে এই সিলিন্ডারের পানির আয়তন হবে কি 50 ml। একই রকমভাবে যদি এই সিলিন্ডারের পানিটা এই দাগাঙ্কিত সিলিন্ডারের ভিতরে প্রবেশ করাই, তখন যদি দেখা যায় যে এর উচ্চতা হয়েছে 30 ml 30 পর্যন্ত, তাহলে এই সিলিন্ডারের পানি আছে 30 ml, অর্থাৎ 30 মিলিলিটার। তো আশা করি বুঝতে পারছো। তো এরপর হলো তাপমাত্রার পরিমাপ। তুমি হয়তো বিভিন্নভাবে তাপমাত্রা শব্দটির সাথে পরিচিত। আমরা কিন্তু তাপমাত্রা শব্দের সাথে পরিচিত। ধরি আমি বলি যে আজকে তাপমাত্রা অনেক কম, তো এখন শীতকাল, তা বলতেছি এখন আজকের তাপমাত্রা থেকে গতকালকের তাপমাত্রা অনেক কম ছিল। তো এইভাবে কিন্তু আমরা তাপমাত্রা শব্দগুলো ব্যবহার করে থাকি। যেমন টেলিভিশন অথবা রেডিওর খবরে চলতি দিনের বাতাসের তাপমাত্রা বলে দেওয়া হয়। এখানে শুধু কিন্তু চলতি দিনের তাপমাত্রা বলা হয় না, আগামীকাল তাপমাত্রা কেমন থাকতে পারে এটাও কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয়। তাছাড়া কারো জ্বর হলে আমরা তার দেহের তাপমাত্রা মেপে জেনে নেই। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো কেলভিন। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যে তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক কি, তখন বলতে হবে আমাদের কেলভিন। তবে এখনো সারা বিশ্বে ব্যবহারিক কাজে বিশেষ করে দৈনিক তাপমাত্রা নির্ণয়ে বা জ্বর নির্ণয়ে সেলসিয়াস ও ফারেনহাইট একক দুটি বহুলভাবে ব্যবহৃত। তাহলে কি আমরা দেখলাম কি যে এই যে দৈনিক তাপমাত্রা নির্ণয় কিংবা জ্বর নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট এককটা ব্যবহার করি। তো এখানে থেকে প্রশ্ন আসে কি যে আমাদের বহুল ব্যবহৃত তাপমাত্রার এককগুলোর নাম কি, তখন আমাদের লিখতে হবে সেলসিয়াস এবং ফারেনহাইট। আমাদের তাপমাত্রার আন্তর্জাতিক এককটা কিন্তু লেখা যাবে না। এরপর হলো পৃষ্ঠা 9 কাজ। প্রথমে একটি ডাক্তারি থার্মোমিটার নাও। কি করব আমরা? প্রথমে একটি ডাক্তারি থার্মোমিটার নিব। ডাক্তারি থার্মোমিটার কাকে বলে? ডাক্তার যে থার্মোমিটারগুলো দ্বারা আমাদের শরীরের তাপমাত্রা নির্ণয় করে তাকে বলা হয় ডাক্তারি থার্মোমিটার। এটা কিন্তু পরীক্ষাতে আসে। এবার এর সাহায্যে কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে হয় তা বুঝে নাও। আমরা বুঝে নিই যে কিভাবে তাপমাত্রাটা নির্ণয় করতে হয়। সাধারণত থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেলে 94 থেকে 108 দাগাঙ্কিত করা থাকে। কোনো থার্মোমিটারে আবার একই সাথে সেলসিয়াস স্কেলে 35 থেকে 42 দাগাঙ্কিত করা থাকে। তাহলে এই থার্মোমিটারে কি 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 108 ডিগ্রি ফারেনহাইট এই দাগাঙ্কিত করা থাকে। আবার কোনো স্কেলে কি করে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে এই 42 ডিগ্রি সেলসিয়াস এরকম দাগাঙ্কিত থাকে। এবার লক্ষ্য করে দেখবে যে থার্মোমিটারের ভিতরে একটি পারদ স্তম্ভ দেখা যাচ্ছে। এই যে এটুকু হলো কি পারদ স্তম্ভ থার্মোমিটারের ভিতরে। এটি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে স্কেলের উচ্চতর মানের দিকে এগোতে থাকে। এই যে পারদ স্তম্ভটা কি করবে? এইদিকে কিন্তু দেখো নিম্ন মান, এইদিকে কিন্তু মানগুলো বড় হয়েছে, অর্থাৎ এই পারদ স্তম্ভটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উচ্চতর মানের দিকে এগোতে থাকবে এরকম করে। এবার তুমি থার্মোমিটারটিকে হাতের নিচে বা তোমার জিহ্বার নিচে রেখে 1 মিনিট পর দেখতে পাবে পারস্তম্ভের উচ্চতার কোনো পার্থক্য হয়েছে কিনা। এবার আমরা কি করব? এই থার্মোমিটারটাকে আমরা হাতের নিচে
কিংবা আমাদের জিহ্বার নিচে রেখে 1 মিনিট পর আমরা বের করব। বের করলে দেখব যে তাপমাত্রাটা বেড়ে গেছে। তাপমাত্রা বেড়ে যদি এটা 98 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 90 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয় তখন মনে করা হবে আমাদের শরীরে জ্বর আছে। কারণ কি এই 98 ডিগ্রি সেন্টিগ্রেড হলো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যদি বলা হয় তখন বলতে হবে 98 ডিগ্রি ফারেনহাইট হলো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। এর থেকে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তখন আমরা বলবো যে তার শরীরে জ্বর হয়েছে। আমরা কিন্তু বলি যে 102 ডিগ্রি জ্বর, 101 ডিগ্রি, 103 ডিগ্রি এরকম জ্বর হয়েছে। তার মানে এই 98 থেকে তাপমাত্রাটা বাড়লে আমরা মনে করি জ্বর। আর এই জ্বরটাকে 100 ডিগ্রি পর্যন্ত সাধারণত নর্মাল ধরা হয়। 100 ডিগ্রির উপরে উঠলেই জ্বরটা অনেক বেশি, সেই ক্ষেত্রে আমাদের ওষুধ খেতে হয়। তো এই অধ্যায়ে আমরা যা শিখলাম, দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজে প্রয়োজন সঠিক পরিমাপে একটি জানা আদর্শ অংশের পরিমাণকে পরিমাপের একক হিসেবে ধরা হয়। মৌলিক একক 7টি, একাধিক মৌলিক এককের সমন্বয়ে তৈরি হয় যৌগিক একক। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিওতে আমি অনুশীলনী নিয়ে আলোচনা করবো, সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল।